আচ্ছা, তাহলে দেখো অসমো রেগুলেশন আমরা পড়তেছিলাম। তাহলে অসমো রেগুলেশনে কি হবে দেখো। দেখো, এটা হচ্ছে সেলের ভেতরের এনভায়রনমেন্ট, আর এই সেলের বাইরের যে এনভায়রনমেন্ট সেটা কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখন অসমো রেগুলেশন অ্যাকচুয়ালি কি হয় জানো, সেলের বাইরের এন্ড সেলের ভেতরের এই দুইটার মধ্যে যে এনভায়রনমেন্টটা থাকে, এখানে যে এনভায়রনমেন্টটা থাকে একটা সেলের ভেতর আর হচ্ছে সেলের বাইরে, এই দুটি এনভায়রনমেন্টে ওয়াটারের লেভেলটা মেনটেন করে বা ওয়াটার লেভেলটা কন্ট্রোল করে বা ওয়াটার লেভেলটা কি করে স্টেবল রাখে। আর এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর তোমার যে সেলের ভিতরে যে ফ্লুইড, ওই ফ্লুইডটাকে আমরা কি বলবো ইন্ট্রা সেলুলার ফ্লুইড। সেলের ভিতরে ফ্লুইডটার নাম কি ইন্ট্রা সেলুলার ফ্লুইড, আর সেলের বাইরের ফ্লুইডটা কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই যে দুইটা ফ্লুইড, এই দুইটা ফ্লুইডের মাঝে আমাদের ওয়াটার লেভেলটাকে মেনটেন করে কে অসমো রেগুলেশন প্রসেস। তাহলে কিভাবে জিনিসটা করে, তাহলে এটা আমরা দেখি যে কিভাবে করে অসমো রেগুলেশন। খুবই সিম্পল, খুবই সিম্পল। কিভাবে করে ভাইয়া, আসো দেখো। ধরো তোমার বডিতে কি হয়েছে, ওয়াটার কমে গেছে, ওয়াটার কমে গেছে তোমার বডিতে, ধরো যে ওয়াটার কমে গেছে। তোমার বডিতে যখন ওয়াটার কমে যাবে তখন তোমার বডি কি বুঝতে পারবে তোমার বডিতে ওয়াটার কমে গেছে, তাই না? ওয়াটার কমে গেছে। এখন ধরো যে গরমকাল, অনেক গরম, তুমি অনেক ঘামাইছো, তোমার বডিতে ওয়াটার কমে গেছে। তাহলে কমে গেলে কি হবে, কমে গেলে এই সিগন্যালটা চলে যাবে ব্রেইনে। কোথায় চলে যাবে ভাইয়া, ব্রেইনে। ব্রেনের কোথায় চলে যাবে, ব্রেনে চলে যাবে হাইপোথ্যালামাস নামে একটা জায়গা আছে, ওই জায়গায়। তোমরা সবাই এই জায়গাটার নাম শুনছো। তাহলে আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস থাকে, আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস থাকে, ওই হাইপোথ্যালামাসে কি আমাদের সিগন্যালটা চলে যাবে। হাইপোথ্যালামাসে যখন সিগন্যালটা চলে যায়, তখন হাইপোথ্যালামাসের ভেতরে আমাদের একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটাকে আমরা বলি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। কি বলি ভাইয়া, পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড, বা বাংলাতে বলি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? তাহলে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের একটা হরমোন বের হবে, হরমোনটার নাম কি এডিএইচ। এডিএইচ, এডিএইচ হরমোনের ফুল মিনিং কি, অ্যান্টি অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ডাইউরেটিক হরমোন, হ্যাঁ। তাহলে এডিএইচ হরমোন বের হলো। এই এডিএইচ হরমোনটা কি করবে, রক্তের মধ্যে গিয়ে সে হচ্ছে ডিরেক্টলি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে চলে যাবে। কোথায় চলে যাবে, ডিস্টাল। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে গেলে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সবচেয়ে বেশি কি রিঅ্যাবজর্ব হয়, পানি। পানি। তার মানে এখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। আর ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন বাড়ায় দিবে, তখন তোমার বডি থেকে আবার বেশি ওয়াটার, তোমার বডিতে আবার ওয়াটার লেভেল বেড়ে যাবে, তখন কি অসমো রেগুলেশনটা কন্ট্রোল হয়। বুঝতে পারছো? তার মানে এভাবে হচ্ছে ওয়াটারটাকে কন্ট্রোল করে সে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিয়ে। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে আমাদের অসমো রেগুলেশন প্রসেস। আচ্ছা, এখন এডিএইচ হরমোন হচ্ছে যখন তোমার বডিতে পানি কম থাকবে, যখন তোমার বডিতে পানি কম, তখন হচ্ছে এডিএইচ হরমোনটা বের হবে। যখন তোমার বডিতে পানি বেশি, তখন কিন্তু এডিএইচ হরমোনটা বেশি বের হবে না, কম বের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো তোমার বডিতে এই যে পুরো মেকানিজমটা হলো, এই পুরো মেকানিজমে তোমার বডিতে লাস্টে ইউরিন কেমন হবে, বেশি হবে নাকি কম হবে? বেশি। আরে বেটা, ইউরিন কেমনে বেশি হবে, ওয়াটার ডিহাইড্রেশন করে ফেলতেছে না, তোমার বডিতে আবার ওয়াটার নিয়ে যাচ্ছে। তাহলে কম হবে। হ্যাঁ, তো তোমার বডিতে যখন ওয়াটার নিয়ে যাবে, ওয়াটার নিয়ে গেলে তোমার ইউরিনের মধ্যে কি ওয়াটার কমে যাবে, তার মানে তুমি কম ইউরিন সিক্রেট করবা। বুঝতে পারছো? দেখো, গরমের দিনে তুমি কম ইউরিন বের করো না, এই কারণে বের করো। ঠিক আছে? আর ধরো যে যদি এটার উল্টোটা বলি, ধরো যে বডিতে এখন পানি বেশি, তো পানি বেশি হইলে কি হবে, তোমার বডির পানি বেশি, তার মানে ওয়াটার ঘাটতি নাই। ওয়াটার ঘাটতি না থাকলে এডিএস বের হবে না, এডিএস না বেরোলে কি ডিস্টাল থেকে তোমার ওয়াটার রিঅ্যাবজর্পশন কম যাবে, কম ওয়াটার রিঅ্যাবজর্ব হবে। আর কম ওয়াটার রিঅ্যাবজর্ব হলে কি তোমার ইউরিনে বেশি পানি থাকবে, তার মানে তুমি বেশি বেশি ইউরিন এক্সক্রিট করবা। এই কারণে শীতকালে তুমি কি করো, ইউরিন বেশি বেশি এক্সক্রিট করো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অসমো রেগুলেশনের প্রসেসটা। সো এবার আসো আমরা যাই হচ্ছে ডায়ালাইসিস। আচ্ছা, ডায়ালাইসিস না, আমি একটু তোমার ইয়াতে যাই। এই যেহেতু রেগুলেশনে আসছি, তাহলে আরেকটা ব্যালেন্স আসি। সেই ব্যালেন্সটা হচ্ছে সোডিয়াম ব্যালেন্স।
তোমার বডি কিভাবে সোডিয়াম আয়নটা ব্যালেন্স করে, কিডনি, ঠিক আছে, কিডনি কিভাবে সোডিয়াম আয়ন ব্যালেন্স করে, এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে। সোডিয়াম ব্যালেন্স, তোমার বডিতে কিডনি কিভাবে সোডিয়াম ব্যালেন্স করবে। তাহলে ভাই কি, বডিতে ধরো যে তোমার সোডিয়ামের পরিমাণ কমে গেছে, তোমার বডিতে সোডিয়ামের পরিমাণ কমে গেছে, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সোডিয়ামের সাথে আমাদের একটা জিনিসের একটা পরকীয়া আছে, বলো তো কি? সোডিয়ামের সাথে কার পরকীয়া? ক্লোরিন। পানির, পানির পরকীয়া আছে। সোডিয়াম যেখানে বেশি সেখানে পানি বেশি, সোডিয়াম যেখানে কম সেখানে পানি কম। ধরো তোমার বডিতে এখন সোডিয়াম কম, দ্যাট মিনস তোমার বডিতে এখন কি পানিও কম। এখন এই যে সোডিয়াম যদি কমে যায় তোমার বডিতে, তখন তোমার বডির কিডনির মধ্যে একটা এরিয়া আছে, এরিয়াটাকে আমরা বলি হচ্ছে জাক্সটা মেডুলারি এরিয়া। নাম শুনছিস কখনো? কিডনির মধ্যে একটা এরিয়া থাকে, এই এরিয়াটাকে আমরা কি বলি? জাক্সটা মেডুলারি এরিয়া বলি, জাক্সটা মেডুলারি এরিয়া বা জাক্সটা মেডুলারি অঞ্চল। এই এরিয়াটা কোথায় থাকে ভাইয়া? আমাদের মনে হচ্ছে কিডনির মধ্যে বাইরের দিকে, বাইরের দিকে কি থাকে? কর্টেক্স থাকে না? আর ভেতরের দিকে কি থাকে? মেডুলা থাকে। তাহলে বাইরে থাকে কর্টেক্স, ভেতরে থাকে মেডুলা। এই কর্টেক্স আর মেডুলার যে মিটিং পয়েন্ট, দেখো এটা মেডুলা আর এটা কি কর্টেক্স, কর্টেক্স আর মেডুলার যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টটাকে আমরা কি বলি? জাক্সটা মেডুলারি এরিয়া বা জাক্সটা মেডুলারি অঞ্চল। তাহলে তোমার বডিতে যদি সোডিয়াম কম থাকে, এজ এ রেজাল্ট তোমার বডিতে পানি কম থাকবে। তখন তোমার বডিতে যখন পানিটা কম থাকবে সোডিয়াম কম থাকার কারণে, তখন জাক্সটা মেডুলারি এরিয়া, এই জাক্সটা মেডুলারি এরিয়া থেকে একটা হরমোন বের হবে। হরমোনটার নাম হচ্ছে রেনিন হরমোন। কি নাম হরমোন? রেনিন। তোমরা আরেক জায়গায় রেনিন পড়ছিলা, মনে আছে? ওইটা ছিল এনজাইম, মিল। আর এটা হচ্ছে হরমোন। তাহলে আমাদের জাক্সটা মেডুলারি থেকে কি বের হবে? রেনিন হরমোন বের হবে। এই রেনিন হরমোন হচ্ছে আরেকটা হরমোনকে স্টিমুলেট, আরেকটা হরমোনকে অ্যাক্টিভ করবে। ওই হরমোনটার নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন হরমোন। এই হরমোনটা নিয়ে আমি পড়াইছি, বলতো কোথায় পড়াইছি? রক্তে। এনজিওটেনসিনোজেন। তাহলে আমাদের রেনিন, এই রেনিন, রেনিন রেনিন কি করবে? এনজিওটেনসিনোজেন, এই এনজিওটেনসিনোজেন হরমোনটাকে কি করবে? অ্যাক্টিভ করবে। তাহলে এনজিওটেনসিনটা যদি, এনজিওটেনসিনোজেন যদি অ্যাক্টিভ হয়, তাহলে সে কি তৈরি করবে? সে তৈরি করবে হচ্ছে এনজিওটেনসিন। তাহলে রেনিন হরমোন কি করলো? জাক্সটা মেডুলারি থেকে রেনিনটা বের হইলো, বের হওয়ার পর সে এনজিওটেনসিনোজেনটাকে এনজিওটেনসিন তৈরি করলো। ঠিক আছে, এনজিওটেনসিন, এনজিওটেনসিনোজেন থেকে কি এনজিওটেনসিন তৈরি করলো। ঠিক আছে, এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন তৈরি করলো। এই এনজিওটেনসিনটা, এই এনজিওটেনসিনটা এখন কি হবে? এই এনজিওটেনসিনটা হচ্ছে ভাইয়া তোমার কিডনির উপরে, কিডনির উপরে একটা টুপি থাকে, বলতো টুপিটার নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এক্স্যাক্টলি। কিডনির উপরে একটা টুপি থাকে, টুপিটার নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে এই এনজিওটেনসিন করবে কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, স্টিমুলেট করে সেখান থেকে আমাদের অ্যালডোস্টেরন নামে একটা হরমোন বের করবে। কি নাম? অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। তাহলে আমি পুরো জিনিসটা বলতেছি, খেয়াল খেয়াল করো, সিকোয়েন্সটা খেয়াল করো। সোডিয়াম কমলো, পানি কমলো, ফলে জাক্সটা মেডুলারি এরিয়ার থেকে আমাদের একটা হরমোন বেরোলে, হরমোনটার নাম কি? রেনিন। ওই রেনিনটা কি করে? এনজিওটেনসিনোজেন যে হরমোন আছে, ওই এনজিওটেনসিনোজেন হরমোনটাকে এনজিওটেনসিনে কনভার্ট করে। ওই এনজিওটেনসিন যে হরমোনটা আছে, ওই এনজিওটেনসিন হরমোনটা এবার কি করে? আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্য থেকে অ্যালডোস্টেরন হরমোন বের করে। আর ওই অ্যালডোস্টেরন হরমোনটা কি করে জানো? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয় কে? অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন হরমোনটা কি করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। তাহলে কোথা থেকে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল প্যাচের নালিকা থেকে। তাহলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন যখন বাড়ায় দিবে, তখন কি সোডিয়াম কি হয়ে গেল? নর্মাল হয়ে গেল না? তার মানে আগে কমে গেছে, এখন কি বেড়ে গেছে। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের সোডিয়াম কন্ট্রোল করে কিভাবে। ঠিক আছে, তাহলে কিভাবে কিডনি আমাদের সোডিয়াম কন্ট্রোল করে, কিভাবে কিডনি ওয়াটার কন্ট্রোল করে, সবাই পারবা না? ইনশাল্লাহ পারবা, এই দুটো কিন্তু পরীক্ষা আসে। ওকে, ফাইন। সো এবার আসো, তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের
কি আমাদের একটু ইউরিন নিয়ে একটু জানা দরকার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমাদেরকে আমি যদি ডায়ালাইসিসটা না পড়ে তোমরা পড়তে পারবে না? ডায়ালাইসিস তো ইজি আছে। তুই কি ডায়ালিসিসটা পারবি নাকি আমি পড়াই দিব? বল, পড়াই দিলে হ্যাঁ অবশ্যই পড়াই পারবো। দিব, সমস্যা নেই। প্রবান। ভাই ডায়ালাইসিস 9-10 এরটা মাইরে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ডায়ালাইসিস 9-10 এরটা নাইন মাইরে দিলে টেনেরটাই হবে তো, না? এখানে তো আর এক্সট্রা কিছুই নেই, নাইন টেনেরটাই। আচ্ছা, ঠিক আছে। তুই বই পড়, বই পড়লে দেখবি যে নাইন টেনের কথাই লেখা আছে, ওই যে এটা বডি থেকে ব্লাডটাকে বের করে মেশিনের মধ্যে ঢুকায়, তারপর ঢুকে তোদেরকে আমি একটা ইয়া দেখা দিব, পেরিটোনিয়াল ডায়াচ আমি দেখা দিব না, সমস্যা না, হালকা করে একটু দেখা দিব। আচ্ছা, এখন আসলে আমরা যাই হচ্ছে একটু ইউরিন নিয়ে পড়াশোনা করা দরকার। আমরা ইউরিন যে পড়লাম, আচ্ছা ইউরিন, ইউরিন কতটুকু আমাদের বডিতে নরমাল? প্রতিদিন যদি 600 থেকে 2500 ml ইউরিন থাকে তাহলে আমাদের বডিতে নরমাল বলা হয় এটাকে। আমাদের বডিতে নরমাল ইউরিনের ভলিউম কত? 600 থেকে 2500 ml ইউরিন। যদি তোমার বডিতে ইউরিনের পরিমাণ 2500 ml থেকে বেড়ে যায়, 2500 ml থেকে যদি বেড়ে যায়, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে পলি ইউরিয়া। কি বলি ভাইয়া? পলি ইউরিয়া। পলি মানে কি? বেশি, অনেক না? তাহলে ইউরিন বেশি হচ্ছে, তাহলে এটা কি? পলি ইউরিয়া। তাহলে কাদের পলি ইউরিয়া হয়? আমরা সবাই জানি ডায়াবেটিস পেশেন্টের। ডায়াবেটিস পেশেন্ট দেখবে যে সারাদিন মুতে, ঠিক আছে? তাহলে এই যে সারাদিন যে মুতে, তাহলে এটাকে কি বলি আমরা? পলি ইউরিয়া, বা তার মানে ইউরিন বেশি বেশি হচ্ছে। যদি আমাদের ইউরিন কম হয়, কতর কম? 600-র কম। যদি আমাদের বডিতে ইউরিন কম প্রডিউস হয়, তাহলে এটাকে আমরা কি বলি? অলিগোরিয়া। অলিগোরিয়া, অলিগোরিয়া মানে কি? একটু কম। অলিগো মানে কি? কিছু না। অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে কিছু, তাহলে অলিগোরিয়া মানে কি? 600 কম তৈরি হচ্ছে। আর যদি একদম কিডনি ইউরিন less than 100 ml তৈরি করছে, মানে একদম কম। less than 100 ml মানে কি? মানে কম, অনেক কম। এই কন্ডিশনটাকে আমরা হচ্ছে অ্যানিউরিয়া। কি বলে থাকি ভাইয়া? অ্যানিউরিয়া। অ্যানুরিয়া, ঠিক আছে? এই দুইটা জিনিস আসে করে, এই তিনটা জিনিস আসে। তাহলে পলিউরি, অ্যানু মানে কি? এন মানে কি? এ বা এন মানে কি? অ্যাবসেন্ট না? আমাদের ইউরিন প্রায় অ্যাবসেন্ট, এটাকে আমরা কি বলি? অ্যানুরিয়া। তাহলে পলিউরিয়া মানে কি? বেশি। অলিগুরিয়া মানে কি? কম। আর একদম কম অ্যানুরিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিডনিটার কালারটা কেমন? এটাকে আমরা বলছি স্ট্র কালার। কিডনির, সরি, ইউরিনটা যে নর্মাল কালার, এটা কালারটা কি? স্ট্র, বা এটাকে বাংলায় বলা কি? বর্ণহীন মনে হয়, স্ট্র বা বর্ণহীন, বুঝছিস? এটাকে আমরা বলেছি স্ট্র কালার। এখন আমাদের ইউরিনের মধ্যে ভাইয়া একটা গন্ধ থাকে না? ইউরিনের মধ্যে একটা গন্ধ থাকে কিন্তু, তাই না? এই ইউরিনের মধ্যে যে স্মেলটা, অড একটা স্মেল, এই স্মেলটা কেন আসে? একটা একটা কেমিক্যালের কারণে আসে। কেমিক্যালটার নাম হচ্ছে ইউরিনোড। নাম কি ভাইয়া? ইউরিনোড। এই ইউরিনোড কেমিক্যালটার কারণে আমাদের ইউরিনের মধ্যে গন্ধটা আসে। তাহলে স্ট্র কালার হয়, এবং ইউরিনের মধ্যে গন্ধটা কিসের কারণে আসে? ইউরিনোডের কারণে আসে। আর এবার আসো, ইউরিনের কালারটা কি ভাইয়া? ইউরিনের কালারটা কিন্তু ভাইয়া পুরোপুরি তোমার হলুদ না, আবার পুরোপুরি এই যে এটা একটা খাওয়া, একটা খাই, রাতের খাবার খাইছে, কখন খাইছে? তাহলে ওষুধটা হচ্ছে তুই 10-15 মিনিট পরে খাওয়াবি, ঠিক আছে? এই ওষুধ খাওয়া 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ঘুম চলে আসবে, 2-2.5 ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের এখন স্ট্র কালার আর হচ্ছে ইউরিনের হচ্ছে গন্ধটা। আচ্ছা, আরেকটা ইয়ে হচ্ছে, আমাদের ইউরিনের যে কালারটা, এই কালারটা আসার পেছনে একটা কেমিক্যাল দেয়। এই কেমিক্যালটাকে বলি আমরা ইউরোক্রোম। নাম কি? ইউরোক্রোম। ইউরোক্রোম, এই জিনিসটার কারণে ইউরিনটা হালকা একটু হলদে 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 একটা কালার আসে, বুঝতে পারছিস? ইউরোক্রোম, দেখো নামের লাস্টে আছে ক্রোম। ক্রোম, ঠিক আছে? ক্রোম মানে কি? ক্রোম মানে কিন্তু কালার। ক্রোম মানে কি? কালার। ক্রোম মানে হচ্ছে কালার। তাহলে এই জিনিসগুলো আমাদের ইউরিন নিয়ে জানতে হবে, এই আর কি, বুঝতে পারছো? তাহলে আসো এবার আমরা যাই হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস, ঠিক আছে। ডায়ালাইসিস মানে কি ভাই? আমাদের যখন একটা কিডনি হচ্ছে ফেল করবে কাজ করতে, তো কিডনি যখন, ও আচ্ছা, আর আরেকটা জিনিস আমি একটু অ্যাজোটেমিয়া আর ইউরিমিয়া একটু বলি। অ্যাজোটেমিয়া আর হচ্ছে ইউরিমিয়া, ঠিক আছে? এই দুইটা জিনিস পোলাপান অনেকে পারে না। অ্যাজোটেমিয়া কি? অ্যাজোটেমিয়া কি আর হচ্ছে ইউরেমিয়া কি? এই জিনিস তোরা পরীক্ষা আসলে জীবনও পারবি না, আমি জানি তোরা একটা বারো নাই।
অ্যাজুটেমিয়া আর হচ্ছে ইউরেমিয়া। ঠিক আছে, অ্যাজুটেমিয়া কি? আচ্ছা ভাইয়া, আমাদের কারো যদি কিডনিটা নষ্ট হয় বা কারো যদি কিডনিটা হচ্ছে কাজ না করে ঠিক মতো, তাহলে তার বডিতে কি হয়? বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়ালস কি জমা শুরু করে না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো জমতেছে, এই এই ওয়েস্ট ম্যাটেরিয়াল জমার যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাজুটেমিয়া। তার মানে অ্যাজুটেমিয়া মানে কি? এটা হচ্ছে এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের বডিতে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো বেশি থাকে, ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো নর্মাল লেভেল থেকে বেশি থাকে অ্যাজুটেমিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ইউরেমিয়া। ওকে, ইউরেমিয়া। হ্যাঁ, অ্যাজোটোমিয়া কখন হয়? যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন? হ্যাঁ, মানে যখন হচ্ছে তোমার কিডনিটা নষ্ট না, অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করতেছে না। ঠিক আছে, ঠিকভাবে কাজ করতেছে না, পুরোপুরি নষ্ট না, ঠিকভাবে কাজ করতেছে। ঠিক আছে। আর ইউরেমিয়া কি? ইউরেমিয়া হচ্ছে যখন হচ্ছে, আচ্ছা তাহলে তার মানে কি, তোমার রক্তে যখন, ব্লাডে যখন কি ওয়েস্ট গুলা বেশি জমবে, ওয়েস্ট গুলো যখন বাড়বে, হ্যাঁ, রক্তে যখন ওয়েস্টটা বাড়বে, তখন এই ঘটনাটাকে আমরা কি বলবো? অ্যাজুটেমিয়া। আর ইউরেমিয়াটা কি? এটা হচ্ছে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো জমার কারণে রক্তে তোমার বডিতে কিছু সিমটমস দেখা যাবে। বুঝতে পারছো? তোমার রক্তের মধ্যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো জমার কারণে তোমার বডিতে কিছু সিমটমস দেখা যাবে, যেমন বমি বমি ভাব। যেমন আমাদের যে ক্রিয়েটিনিনটা যখন রক্তে বেশি জমে, তখন হচ্ছে তোমার বডিতে বমি বমি ভাব হবে। ঠিক আছে। আবার হচ্ছে তোমার যখন ক্রিয়েটিনিনটা বডি রক্তে বেশি থাকবে, তখন তোমার হচ্ছে একটু আনকনসিয়াস থাকবে। ঠিক আছে, তোমার বডিটি একটু আনকনসিয়াস লাগবে, একটু মনে হবে যে তুমি ব্যালেন্স হারিয়ে ফেলতেছো। তাহলে এই যে ফিচার্স গুলা তোমার বডিতে যখন ফিচার্স গুলো আসবে, তখন এটাকে আমরা কি বলবো? ইউরেমিয়া। আর অ্যাজুটেমিয়া মানে কি? যখন তোমার বডিতে ওয়েস্ট ম্যাটেরিয়ালস বেড়ে গেছে, এটাকে বলবো অ্যাজুটেমিয়া। আর ইউরেমিয়াতে কি হবে? ইউরেমিয়াতে ফিচার্স, যখন ফিচার্স ডেভেলপ করবে, তোমার বডিতে যখন বিভিন্ন ফিচার্স দেখা যাবে, ওই তোমার বডিতে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো জমে যাওয়ার কারণে যে ফিচার্স দেখা যাবে, ওই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে ইউরেমিয়া। বুঝতে পারছো? ওকে, এবার আসলে আমরা যাচ্ছি কিডনি ডায়ালাইসিসে। আমাদের যখন কিডনিটা ফেল করবে, তখন হচ্ছে আমাদের ডায়ালাইসিস করতে হবে, আমরা সবাই জানি, কারণ রক্তের মধ্যে ব্লাড ওয়েস্ট ম্যাটেরিয়াল বেড়ে যাবে, এটাকে রক্তটাকে ক্লিয়ার করতে হবে, এটি আমরা বক্কশক্য জিনিস সবাই জানি। এখন ডায়ালাইসিস হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর আরেকটা ডায়ালাইসিস আছে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা কি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই দুই ধরনের ডায়ালাইসিস হচ্ছে আমাদের দেখা যায়। আচ্ছা, তাহলে হিমোডায়ালাইসিসটা কি ভাইয়া? হিমোডায়ালাইসিসটা হচ্ছে, ধরো তোমার এটা হচ্ছে হাত, এই হাতের মধ্য থেকে তোমার যে আর্টারিটা আছে, এই আর্টারি থেকে ধরো যে তুমি রক্তটাকে বের করলা, যেটা তোমরা জানো ইউজুয়ালি, রক্তটাকে বের করলা একটা টিউবের মধ্যে দিয়ে, রক্তটাকে বের করলা, বের করার পর রক্তটাকে কি একটা মেশিনের মধ্যে পাঠাবা। এটা ধরো যে একটা মেশিন। ঠিক আছে, এটা ধরো যে একটা মেশিন। এই মেশিনটার মধ্যে হচ্ছে তুমি কি করলো? রক্তটাকে, এই যে রক্তটাকে এইভাবে পাঠাইবা। তাহলে রক্তটাকে যখন মেশিনের মধ্যে দিয়ে পাঠাবা, তাহলে তুমি মেশিনের মধ্যে ধরো যে এটা হচ্ছে আমাদের টিউবটা, যে টিউবটা তুমি বের করছো, এই টিউবটা ধরো যে এই যে এরকম ভাবে রক্তটার মধ্যে এই যে টিউবটা আছে। ঠিক আছে, এখন তুমি হচ্ছে কি করলা? রক্তটাকে এখান দিয়ে বের করলা, বের করে রক্তটাকে টিউবের মধ্যে দিয়ে পাঠাইলা। আর এই মেশিনটাকে আমরা বলি হচ্ছে ডায়ালাইসিস মেশিন। মেশিনটাকে আমরা কি বলি? ডায়ালাইসিস মেশিন। এই ডায়ালাইসিস মেশিনের ভেতরে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে আমরা বলি হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে কি কি থাকে? এই ফ্লুইডের মধ্যে আমাদের রক্তের যেই নর্মাল যে কম্পোনেন্ট গুলো আছে, ওই কম্পোনেন্ট গুলোর মতোই তোমার কি আছে? তোমার রক্তের কম্পোনেন্ট গুলোর মতোই তোমার হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইডের কম্পোনেন্ট। মানে রক্তে সোডিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল যে যে লেভেলে আছে, ডায়ালাইসিস ফ্লুইডেও ঠিক সেম লেভেলে। তোমার ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে হচ্ছে আছে এখন, তোমার ডায়ালাইসিস ফ্লুইড আছে এখানে। এখন তুমি যে রক্তটা পাঠাচ্ছ টিউবের মধ্য দিয়া, এই যে রক্তটা যে পাঠাচ্ছ টিউবের মধ্য দিয়ে, এই রক্তটাকে, এই যে রক্তটা পাঠাচ্ছ, এই রক্তটার মধ্যে কি থাকে বেশি ভাইয়া?
এই রক্তটার মধ্যে হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালস বেশি থাকে, মানে ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে বেশি থাকে। কিন্তু তোমার ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে কি থাকে? ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে কি থাকে? তোমার হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো কম থাকে বা থাকেই না। কিন্তু সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, গ্লুকোজ, এই জিনিসগুলো ডায়ালাইসিস ফ্লুইডে বেশি থাকে, মানে যেগুলো দরকার ওগুলো বেশি থাকবে, আর যেগুলো দরকার নেই ওগুলো থাকবে না বা কম থাকবে। এখন এই যে আমাদের যে টিউবটার মধ্যে দিয়ে আমরা ইয়াটাকে পাঠাচ্ছি, রক্তটাকে পাঠাচ্ছি, এই টিউবের যে ওয়ালটা, এই ওয়ালটা হচ্ছে সেমি পারমিয়েবল একটা মেমব্রেনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? সেমি পারমিয়েবল মেমব্রেন, বা বাংলাতে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে তোমার এখান থেকে যখন ফ্লুইডটা আসবে, তোমার যখন তোমার হচ্ছে রক্তটা আসবে, আসার পরে এই রক্ত থেকে খারাপ জিনিসগুলো সব কি বাইরের দিকে এসে ট্রান্সফার হবে এই সেমি পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিয়ে। ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিয়ে কি হবে? চারপাশে এসে ট্রান্সফার হবে, এই যে ট্রান্সফার হবে, এই যে ট্রান্সফার হবে, এই যে ট্রান্সফার হবে, এই যে ট্রান্সফার হবে, বাইরে চলে আসলো। ঠিক আছে, তাহলে বাইরের দিকে চলে আসলো। তো বাইরের দিকে যখন চলে আসবে তখন দেখো তো বাইরের যে ডায়ালিসিস ফ্লুইডটা, ওই ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে কি এখন তোমার হচ্ছে খারাপ জিনিসগুলো জমে জমে গেছে। তো খারাপ জিনিসগুলো যখন জমে জমে যাবে, এই খারাপ জিনিসগুলোকে আমরা নিচে দিয়ে কি করবো? এই যে একটা ফানেল করে দিব, এই ফানেলের মধ্যে দিয়ে আমরা কি করব? তাকে হচ্ছে আলাদা করে একটা কন্টেনারের মধ্যে জমা করবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস। ঠিক আছে, আমরা রক্তটাকে বডি থেকে বের করলাম, মেশিনে দিলাম, এক্সচেঞ্জ হইলো, তারপর খারাপটাকে বের করে দিলাম। দিস ইজ কল্ড হিমোডায়ালাইসিস। এবার আসো নেক্সট যেটা, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কি? আচ্ছা আমি তোমাকে একটা ছবি দেখাই, তাহলে তুমি বুঝে যাবে। আচ্ছা পেরিটোনিয়ামটা কি, কে বলতে পারবো? পেরিটোনিয়াম এই জিনিসটা তুমি কোথায় পড়ছো? ফার্স্ট চ্যাপ্টারে জুওলজি। হ্যাঁ, পেরিটোনিয়াম কি, কত ফার্স্ট দেখি? চ্যাপ্টার, ক্যাভিটি ওয়াল। হ্যাঁ, আমাদের ওয়াল, কিসের ওয়াল? আমাদের বডিতে যে বডি অ্যাবডোমেনটা ক্যাভিটি। আছে, অ্যাবডোমেন আছে না, অ্যাবডোমেনের ভিতরে অনেকগুলো অর্গান আছে না? এই অর্গানগুলোর বাইরে আমাদের যে কভারিংটা থাকে, এই কভারিংটাকে আমরা কি বলি? পেরিটোনিয়াম বলি। এই যে দেখো আমি পেরিটোনিয়াল ডায়ালিসিস ছবিটা পাঠাচ্ছি, এই যে দেখো, আহ এই ছবিটা, এই ছবিটা তোমাদের বইয়ে আছে, এবং এই ছবিটা তুমি যদি বুঝো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটাই তোমাদের বই আছে, বুঝতে পারছো? আচ্ছা পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কি দেখো তুমি, এই যে দেখো আমাদের এই ছবিটার মধ্যে যদি একটু তাকাও, তাহলে এই ছবিটার মধ্যে আমাদের আহ দেখো, এই যে আমাদের অ্যাবডোমেনের ভেতরে দেখো তো, অর্গানগুলোর চারপাশে দেখো, অর্গানগুলোর চারপাশে একটা কভারিং আছে, তাই না? এই কভারিংটাকে আমরা কি বলবো? এই কভারিংটাকে বলি আমরা পেরিটোনিয়াম। তার মানে পেরিটোনিয়াম ইজ এ কভারিং যেটা কি করে? প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গানস অফ দ্য অ্যাবডোমেন। তাহলে এটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামের ভেতরে আমাদের একটা স্পেস থাকে, তাই না? এই যে দেখো পেরিটোনিয়ামের ভেতরে একটা স্পেস থাকে, আর ওই স্পেসের মধ্যে কি, ওই স্পেসের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন অর্গান আছে। দেখো এটা লিভার, ঠিক আছে, এটা ধরো যে প্যানক্রিয়াস, মানে এরকম ভাবে অনেকগুলো অর্গান আছে। এখন দেখো আমরা কি করি, আমরা হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে আমরা হচ্ছে এই পেটের এখান দিয়ে তোমার হচ্ছে আম্বিলিকাসটা আছে না, আম্বিলিকাস নাভিটা, নাভির এখান দিয়ে হচ্ছে আমরা একটা ছিদ্র করে ওখানে একটা ক্যাথেটার ঢুকিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখো প্রসেসটাতে দেখো, আমরা এখানে তোমার পুরো ছবিটা সুন্দরভাবে দেওয়া আছে। দেখো ক্যাথেটার কথাটার দিকে খেয়াল করো, ক্যাথেটার দিয়ে কি হয়েছে? এই যে ক্যাথেটারটা কোথায় ঢুকছে, দেখো তো ক্যাথেটারটা এই যে এই জায়গাতে ঢুকছে, তাই না? এই যে এই জায়গাতে ক্যাথেটারটা ঢুকছে। তার মানে পেরিটোনিয়ামের ভেতরে যে স্পেসটা আছে, ওই স্পেসের মধ্যে ক্যাথেটারটা ঢুকছে। আর এই মানে নাভি ক্যাথেটারটা দেখো ফুটা কার করে সাথে ঢুকায়? কানেক্টেড? এই ক্যাথেটারটা দেখো একটা ইয়ার সাথে, একটা তোমার হচ্ছে ব্যাগের সাথে কানেক্টেড। এই ব্যাগটাকে আমরা কি বলি? ডায়ালাইসিস ব্যাগ। মানে এই ডায়ালাইসিস ভাই ব্যাগ থেকে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো দরকার, মানে যেগুলো হচ্ছে ওই যে আমরা হিমোডায়ালিসিসের মধ্যে ডায়ালিসিস ফ্লুইডের একটা ব্যাপার দেখলাম না? হ্যাঁ, এই তৃষ্ণিম বল। নাভি ফুটা করে ঢুকায় ক্যাথেটার? বিকজ, নাভি ফুটা করে ঢুকায় বললেন ক্যাথেটার? বুঝি নাই। ক্যাথেটার 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 কি? ক্যাথেটারটাকে নাভি ফুটা করে ঢুকায় না, বললেন? নাভি ফুটা করে না, মানে নাভির আশেপাশ দিয়ে আমরা হচ্ছে ক্যাথেটারটা ঢুকাবো।
আর তাহলে আমরা ক্যাথেটারটা ঢুকে কি করলাম, ক্যাথেটার দিয়ে যে আমাদের যে ডায়ালিসিস ফ্লুইডটা আছে ডায়ালিসিস ফ্লুইডের সাথে আমি কি করলাম, ক্যাথেটারটাকে কানেক্ট করে দিলাম। দেওয়ার পর তার আমি এবার এই ক্যাথেটারের মাধ্যমে ডায়ালিসিস ফ্লুইডটাকে কোথায় পাঠাবো, ওই যে পেরিটোনিয়ামের ভেতরে দেখো এখানে এসে জমা করছে, দেখছো পানিটা ডায়ালিসিস ব্যাগ থেকে যে ফ্লুইডটা, ওই ফ্লুইডটা কোথায় দিয়েছে, পেরিটোনিয়াল যে স্পেসটা আছে ওই স্পেসের মধ্যে এসে জমা করছে। ঠিক আছে, আচ্ছা। আর নিচে দেখো আরেকটা ব্যাগ রেখে দিয়েছে, যে ব্যাগের মধ্যে হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো এসে জমবে। ঠিক আছে, এখন দেখো কিছুক্ষণ তুমি এই পেরিটোনিয়াল স্পেসের মধ্যে যখন ডায়ালিসিস ফ্লুইডটা দিবা, ব্যাগ থেকে যদি ফ্লুইডটা এনে দাও, তাহলে এই ফ্লুইডটা হচ্ছে তোমার হচ্ছে আমরা 3 থেকে 4 ঘন্টা রেখে দিব, এই পেটের ভেতরে রেখে দিব, অ্যাবডোমেনের ভেতরে যে তোমার স্পেসটা, পেরিটোনিয়াল যে স্পেসটা, ওই স্পেসের মধ্যে রেখে দিব। স্পেসের মধ্যে রেখে দিলে ধীরে ধীরে দেখা যাবে কি, এই স্পেসের মধ্যে যেই ফ্লুইডটা ছিল ওই ফ্লুইডটার মধ্যে খারাপ জিনিসগুলো এসে জমা শুরু করছে। মানে আমাদের রক্তের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে, ওই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কি তোমার এখান দিয়ে এসে জমা হওয়া শুরু করছে, আর ভালো জিনিসগুলো কি রক্তে যাওয়া শুরু করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন এই যে দেখো এই ছবিটার মধ্যে দেখো ভালো খারাপ জিনিসগুলো যখন এখানে তোমার হচ্ছে জমা হচ্ছে, খারাপ জিনিসগুলো যখন এখানে জমা হচ্ছে, এই খারাপ জিনিসগুলো পরবর্তীতে আমরা কি করলাম, ক্যাথেটার দিয়ে বের করে আমরা কি ড্রেনেজ বেগের মধ্যে জমা করলাম। ঠিক আছে, সিম্পলি জাস্ট আমরা ফ্লুইডটা দিব পেটের মধ্যে, স্পেসে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা, তারপর দেখবো যে স্পেসের মধ্যে রেখে দিলে স্পেসের যে মধ্যে যে ফ্লুইডটা ছিল ওই ফ্লুইডটা ধীরে ধীরে ওয়েস্ট মেটেরিয়াল এসে জমা হচ্ছে। তারপর ওই ওয়েস্ট মেটেরিয়ালটাকে কানেক্ট করব কোথায়, কার সাথে, একটা ব্যাগের সাথে, ড্রেনেজ ব্যাগ, আর ওই ব্যাগের মাধ্যমে আমরা কি করব, পুরো জিনিসটাকে নিয়ে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কি ভাইয়া, এই হচ্ছে আমাদের কি কিডনি। ঠিক আছে, সো কিডনি চ্যাপ্টারটা সবাই একটু ভালো করে পড়বা, কিডনি চ্যাপ্টারটা লাগবে তোমাদের পরীক্ষার জন্য। এবং ভাইয়া মোরলেস সবগুলো টপিকে চেষ্টা করেছি কভার করার, কিছু টপিক তো পারি নাই ফর শিওর। সো আশা করি তোমরা সবাই পারবা। এই যে জিনিসগুলো পড়াইছি এগুলোই তোমরা জাস্ট, এগুলোই কি করবা, জাস্ট সুন্দর মতো বাসায় পড়বা, বইটা একটু পড়ো, বইটা পড়িস। তাহলে ভাইয়া তোদের সাথে তাহলে আগামীকালকে হয়তো আমি তোদের ক্লাস নিতে পারি আরেকটা, বুঝতে পারছিস, হইতে পারে নিতে পারি। আমার পরীক্ষাটার কারণে আমি যে কি একটা বিপদে পড়ছি তোদেরকে নিয়ে। ঠিক আছে, আর কি এগুলো বলে লাভ নাই। তাহলে তোদের সাথে আবার নেক্সট দিন আমি যেই চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ভাই হচ্ছে তোমাদের ইয়াটা পড়াবো, কোনটা ও হ্যাঁ, জুলজি চ্যাপ্টার 1 হয়তো বা পড়াবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাইয়া আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই ভাই রেকর্ডিংটা দিয়ে দিন। হ্যাঁ, আর হচ্ছে আমাকে প্রভা তুই হচ্ছে ওই যে যে ক্লাসটা প্রথমে রেকর্ড করছিলি ওই ক্লাসটা আমাকে লিংকটা পাঠিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোরা ভালো থাক, সুস্থ থাক, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।